হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSCC4 অর্থাৎ মধ্যযুগের ইউরোপ এই পেপারটি রয়েছে। এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সামন্ততন্ত্রের পতন ও এ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক। এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা আছে আমরা একবার দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার DSCC4 মধ্যযুগের ইউরোপ। এখানে প্রশ্ন হচ্ছে সামন্ততন্ত্রের পতন, পতনের কারণগুলো কি, সামন্ততন্ত্রের পতন কিভাবে হলো এবং এ নিয়ে ঐতিহাসিক বিতর্ক। বিভিন্ন ঐতিহাসিক এ সম্পর্কে আলোচনা করেছেন, যেমন মার্ক ব্লক, রবার্ট ব্রেনার, পোস্তান, লে লয় লাদুরি, রডনি হিল্টন, এরকম একাধিক ঐতিহাসিক এ সম্পর্কে তাদের মূল্যবান গবেষণা রেখেছেন। তা সেটা নিয়ে আলোচনা করতে হবে, সেই ঐতিহাসিকদের তর্ক বিতর্ক, এবং সেই তর্কের আলোকে দেখাতে হবে সামন্ততন্ত্রের পতনের কারণগুলো কি ছিল। এবং এই বিষয়টাকে বলা হয়, আরেকভাবে বলা যায়, যুগ সন্ধিক্ষণ বিতর্ক। যুগ সন্ধিক্ষণ, দেখো সামন্ততন্ত্র ইউরোপে 1000 বছর, প্রায় তারও বেশি সময় টিকে ছিল। এবং এই সামন্ততন্ত্র এতদিন টিকে থাকার পর সামন্ততন্ত্রের অবসান হয় এবং সেই জায়গায় পুঁজিবাদের আবির্ভাব ঘটে, যে পুঁজিবাদ এখন বর্তমানে চলছে। তাহলে একটা যুগের অবসান হচ্ছে এবং একটা নতুন যুগের আবির্ভাব হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে এই যে মাঝখানের যে জায়গাটা, যেটা সন্ধি বা সন্ধিক্ষণ, যেটা একটা যুগকে অতিক্রম করে আরেকটা যুগের যে পদার্পণ, যাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। এই যুগ সন্ধিক্ষণ বিতর্কটা কি, তার মানেই কিন্তু সামন্ততন্ত্র থেকে কিভাবে ধনতন্ত্রের আবির্ভাব হলো, তার মানে এটাই দাঁড়ায় সামন্ততন্ত্রের পতনের কারণগুলো কি। তাই সামন্ততন্ত্রের পতন যা, তাই কিন্তু যুগ সন্ধিক্ষণ বিতর্ক। এখানে দুটি যুগের কথা বলা হচ্ছে, সামন্ততন্ত্রের যুগ থেকে পুঁজিবাদীর যুগে যে ইউরোপ পদার্পণ করছে, সেই যুগ সন্ধিক্ষণ বিতর্ক নিয়ে, মানে এটা নিয়ে ঐতিহাসিকদের বিতর্ক আছে, তাই যুগ সন্ধিক্ষণ বিতর্ক। তা এই বিষয়ে এর আগে আমি একটি ভিডিও ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি যুগ সন্ধিক্ষণ বিতর্ক কি। আমি 6M পুরনো সিলেবাসে তাদের একটা এই কোশ্চেনের অ্যান্সারে আমি ডিটেলসে আলোচনা করেছি যে সামন্ততন্ত্রের পতনের কারণগুলো কি, বিভিন্ন ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি কি ছিল, এবং সেই সম্পর্কে যুগ সন্ধিক্ষণ বিতর্কটা কি। অ্যাকচুয়ালি সামন্ততন্ত্রের পতনে দুটো দিক রয়েছে, একটা আভ্যন্তরীণ সংকট, আরেকটি রয়েছে বাহ্যিক বা দূরপাল্লার বাণিজ্য। এটা একটা সংকট তৈরি করেছিল। দুটি কারণ, এক সামন্ততন্ত্রের ভিতরে তার যে সংগঠনটা ছিল, সেই সংগঠনটা নড়বড়ে হয়ে গিয়েছিল এবং এটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ সংকট। আরেকটি ছিল বাহ্যিক কারণ। বাহ্যিক কারণ বলতে এখানে দূরপাল্লার বাণিজ্য, অর্থাৎ ইউরোপে এই সময় ব্যবসা বাণিজ্যের অগ্রগতি ঘটে, যে ব্যবসা বাণিজ্যের প্রভাব এসে পড়ে সামন্ততন্ত্রের উপরে, এবং সামন্ততন্ত্র আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না, আর লাভজনক ছিল না, তাই সামন্ততন্ত্রের পতন ঘনিয়ে আসে। তা এই বিষয়টা নিয়ে, এই সামন্ততন্ত্রের পতন, যুগ সন্ধিক্ষণ বিতর্ক, ঐতিহাসিকদের তর্ক বিতর্ক, এ সম্পর্কে যাবতীয় আলোচনা আমি পূর্বের একটি ভিডিওতে করেছি, সেই ভিডিওটা আমরা একবার দেখে নিই। ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণে যুগ সন্ধিক্ষণ বিতর্ক। তা মূল প্রশ্ন যুগ সন্ধিক্ষণ বিতর্ক, এটি 20 নাম্বারের ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 10ও দিতে পারে, 20তেও দিতে পারে। তা যুগ সন্ধিক্ষণ বিতর্কটা কেন? দেখো, সামন্ততন্ত্রটা একটা যুগ, অনেকদিন ধরে চলে ইউরোপে, প্রায় 600-700 বছর কি 1000 বছরের কাছাকাছি সামন্ততন্ত্র ইউরোপে টিকে ছিল। আর এখন পৃথিবীতে চলছে ধনতন্ত্রের যুগ। তাহলে এই যুগটা থেকে, সামন্ততন্ত্রের যুগ থেকে চলে এলো ধনতন্ত্রের যুগে। তাহলে মাঝখানে একটা ব্যাপার হয়ে দাঁড়ালো, একটা সন্ধিক্ষণ, একটা টার্নিং পয়েন্ট। একটা যুগ থেকে আরেকটা যুগের যে এই যে ট্রান্সফার হয়ে গেল, যে ট্রান্সিশন হয়ে গেল, এটাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। এবং এটাকে কেন্দ্র করে অনেক বিতর্ক দেখা দিয়েছে ঐতিহাসিকদের মধ্যে। অনেকে বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে এই জিনিসটাকে ব্যাখ্যা করেছেন, তাই একে বলা হয় বিতর্ক। সামন্ততন্ত্রের থেকে ধনতন্ত্রের উত্তরণে যুগ সন্ধিক্ষণ বিতর্ক, যাকে ইংরেজিতে বলা যায় ট্রান্সিশন ডিবেট। এখন সামন্ততন্ত্রের পতন প্রসঙ্গে, মানে এই যে ট্রান্সিশন ডিবেট বা এই যে যুগ সন্ধিক্ষণ বিতর্ক, এটা নিয়ে অনেকেই গবেষণা করেছেন। তবে তার আগে একটুখানি আমাদের জেনে রাখা প্রয়োজন যে সামন্ততন্ত্র কাকে বলে। দেখো, ইউরোপে মধ্যযুগে কিন্তু সামন্ততন্ত্র, মানে এক কথা জমিদারি ব্যবস্থা, এটা ছিল ইউরোপের অর্থনীতির প্রধান মেরুদণ্ড। মানে যখন প্রাচীনকালে যে রাজবংশগুলি
তাদের নিরাপত্তার জন্য, সাম্রাজ্যের নিরাপত্তার জন্য মধ্যযুগে বিশেষ করে শার্লামেনের সাম্রাজ্য থেকেই এই সামন্ততন্ত্রের উত্থান হয়। তা শার্লামেনের মৃত্যুর পর তার সাম্রাজ্যের নিরাপত্তার তাগিদে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক যারা ভূস্বামী তারা সেই স্থানীয় প্রশাসনকে নিজের হাতে তুলে নেয় এবং সেখানে তারা দুর্গ নির্মাণ করে সেনাবাহিনী তৈরি করে তারা সেই অঞ্চলের কিন্তু রক্ষণাবেক্ষণ করতে থাকে এবং পরবর্তীতে তারা রাজার কাছ থেকেও অনুমোদন পায় ওই জমিগুলিকে দেখাশোনা করার জন্য। এবং রাজার কাছ থেকে তারা যে অনুমোদন পায় এবং সেক্ষেত্রে রাজার তারা ভ্যাসাল হিসেবে, রাজার অনুগত পোষ্য কর্মচারী হিসেবে তারা সেই অঞ্চলটি শাসন করতে থাকে। এর বিনিময়ে তারা রাজাকে নিয়মিতভাবে কর প্রদান করতে থাকে, রাজার প্রতি আনুগত্য প্রদর্শন করতে থাকে এবং রাজার যখন প্রয়োজন হবে যুদ্ধের সময় তখন তারা সেনা দিয়ে রাজাকে তারা সাহায্য করবে। এরকম বিভিন্ন আনুগত্যের শপথ নিয়ে এবং একটা একটা দেওয়া নেওয়ার একটা সম্পর্কের মধ্যে দিয়ে এই সামন্ততন্ত্র গড়ে উঠেছিল, যেটি অনেকটা ত্রিভুজ আকৃতির। একেবারে উপরে রয়েছে রাজা আর একেবারে নিচে রয়েছে জমিটা যে চাষ করেন সেই সার্ভ বা ভূমিদাস বা কৃষক, আর মাঝে রয়েছে এই সামন্ত প্রভু। তো এটা ছিল সামন্ততন্ত্র, যে সামন্ততন্ত্র ইউরোপের অর্থনীতির মেরুদণ্ড ছিল মধ্যযুগে। এখন আধুনিক যুগের সূচনাকালে 1300 বা চতুর্দশ শতকের দিকে গিয়ে এই সামন্ততন্ত্রের পতন ঘটে এবং সেই জায়গায় পুঁজিবাদের আবির্ভাব ঘটে। তো এই যে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, এটাকেই বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। একটা যুগ থেকে আরেকটা যুগে মানুষ এসে পৌঁছাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণ, ট্রান্সলেশন। এবং এটাকে কেন্দ্র করে যে আলোচনা সেটাকেই বলা হচ্ছে বিতর্ক বা ডিবেট। তো দেখো, ট্রান্সলেশন ডিবেট বা এই সামন্ততন্ত্রের এই যে যুগ সন্ধিক্ষণ বিতর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে একজন মার্ক্সীয় ঐতিহাসিক মরিস ডব, তিনি কিন্তু সব থেকে বিখ্যাত ব্যক্তি এই সামন্ততন্ত্রের উপরে। তা সেই মরিস ডব তিনি প্রথম এই সামন্ততন্ত্রের বিতর্কে অংশগ্রহণ করেন এবং এই সম্পর্কে তিনি মতামত দেন। তিনি একটা গ্রন্থ লেখেন 1946 সালে, স্টাডিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম। স্টাডিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম, এই গ্রন্থে তিনি এই যুগ সন্ধিক্ষণ বিতর্কের উপরে অর্থাৎ সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত দুটি অভিমত দিয়েছেন। তার বক্তব্যের মূল বিষয় হচ্ছে দুটি। এক নম্বর বক্তব্য হচ্ছে তিনি বলছেন যে সামন্ততন্ত্রের যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রে রয়েছে ভূমিদাস প্রথা। হ্যাঁ, ভূমিদাস বা যাকে আমরা সার্ভডম বলি, সেই ভূমিদাসরা হচ্ছেন সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার ভর কেন্দ্র। তাই এই ভূমিদাস প্রথার যখনই অবসান হয় তখনই সামন্ততন্ত্রের পতন ঘটে। এটা তার প্রথম যুক্তি, নাম্বার ওয়ান। দু নম্বরে তিনি বলছেন যে সামন্ততন্ত্রের যে ব্যবস্থা, যে পরিকাঠামো, সে পরিকাঠামোর মধ্যে পরিকাঠামোটি কেমন সেটাকে আমরা যদি জানতে হয় তাহলে ম্যানর ব্যবস্থা পড়তে হবে। ম্যানর ব্যবস্থা তোমাদের টিকাতে ইম্পর্টেন্ট আছে, যেটার ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো। ম্যানর হাউস মানে খামার বাড়ি, মানে যে বিরাট অঞ্চলে জমিদাররা রাজত্ব করতেন তার মাঝ বরাবর একটি জায়গার একটা বিরাট অঞ্চল নিয়ে জমিদাররা নিজেদের একটা খামার বাড়ি তৈরি করতেন। বিরাট বড় পাঁচিল ঘেরা জায়গা, যার মধ্যে নিজস্ব প্রাসাদ থাকতো, কর্মচারীদের ভবন থাকতো, গির্জা থাকতো, কারখানা থাকতো, আস্তাবল থাকতো, জলাশয় থাকতো, সবকিছু নিয়ে একটা একটা সুন্দর একটা উৎপাদন কেন্দ্র তৈরি করতেন এই সামন্ত প্রভুরা। এবং এইভাবেই ওই সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থাটা পরিচালিত হতো। শুধুমাত্র ওই যে ম্যানর হাউসের ভিতরে গ্রামও থাকতো, শ্রমিকদের বা কৃষকদের গ্রাম। তা এই অঞ্চলের যেটুকু প্রয়োজন, মানুষের রুজি রুটির জন্য যতটুকু উৎপাদন প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু উৎপাদন হতো। তা এটা ছিল সেই উৎপাদন ব্যবস্থা। কিন্তু সেই উৎপাদন ব্যবস্থার ভিতরে সমস্যা দেখা দেয়। মরিস ডবের বক্তব্য অনুযায়ী উৎপাদন কাঠামোর মধ্যে বিরোধ দেখা দেয়, কারণ এ সময় বাণিজ্য বিপ্লব হয় ইউরোপে। আমরা জানি চতুর্দশ শতক নাগাদ ইউরোপে হয় বাণিজ্য বিপ্লব। সেই বাণিজ্য বিপ্লবের সূত্র ধরে এই ম্যানর হাউসে বিভিন্ন বণিকেরা বিভিন্ন বাণিজ্যিক পণ্য এনে হাজির হয় এবং সেই পণ্যগুলিকে ক্রয় করতে গিয়ে সামন্ত প্রভুরা তাদের অর্থের প্রয়োজন হয়। তখন তারা এই তাদের কৃষকদের উপরে বা ভূমিদারদের উপরে অতিরিক্ত কর চাপাতে থাকে এবং সেই করটিও তারা আগে শস্যের বিনিময়ে নিত, এখন তারা নগদ অর্থে সেই করগুলি আদায় করতে থাকে। ফলে কি একটা নগদীকরণ ঘটে, খাজনার নগদীকরণ। এর ফলে সেখানে পুঁজিবাদের আবির্ভাব ঘটে এবং স্বাভাবিকভাবে সামন্ততন্ত্রের পতন ঘটে। তাই এই সামন্ততন্ত্রের পতনে এই যে আভ্যন্তরীণ সংকট, এই আভ্যন্তরীণ সংকটকে কিন্তু দায়ী করছেন মরিস ডব।
এবং তিনি আরো বলছেন যে এই যে আভ্যন্তরীণ ক্ষেত্রে যে উৎপাদন ব্যবস্থাটি ছিল, সেই উৎপাদন ব্যবস্থা এই জমিদারদের যে বাড়তি চাহিদা, সেই চাহিদা কিন্তু মেটাতে পারছিল না। এবং জমিদারদের যে নিত্য নতুন তাদের যে বিভিন্ন জিনিসপত্র কেনার যে চাহিদা তৈরি হয়েছে, সেই চাহিদা তাদেরকে এই উৎপাদন ব্যবস্থা, সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা সেই সামন্ত প্রভুদের চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। ফলে সামন্ততান্ত্রিক ব্যবস্থাটি পতন বা ধ্বংস হচ্ছে। একথা কে বলছেন? মরিস ডব। তার দুটি কথা, একটা তার ভূমিদাস প্রথার কথা বলছেন, আরেকটি তিনি বলছেন অন্তবিরোধের কথা। মানে তিনি বলছেন যে উৎপাদন যে সম্পর্কটা ছিল ভূমিদাসদের সাথে সামন্ত প্রভুর, সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখো, এই যে প্রশ্নটি যুগ সন্ধিক্ষণ বিতর্ক, এটা কিন্তু খুব টাফ একটা বিষয়, খুব কঠিন বিষয়, খুব যে ইজি ম্যাটার তা কিন্তু নয়। এটা ইজি নয় বা খুব সহজ নয় বলেই কিন্তু এত বিতর্ক। তাই এই বিষয়টা যদি তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তবেই কিন্তু এই 20 নাম্বার মানে প্রায় 1000 ওয়ার্ডের নোটস তখনই মুখস্থ রাখতে পারবে। এই জিনিস এমন নয় যে থ্রু মুখস্থ মানে পড়ে গেলাম, মুখস্থ হয়ে গেল, পরীক্ষায় লিখে এলাম, সেই জিনিসটা বা সেরকম প্রশ্নের উত্তর কিন্তু এটা নয়। তাই এই প্রশ্নটির উত্তর তোমাদের মুখস্থ করতে গেলে ভালোভাবে আগে ঘটনাটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে সামন্ততান্ত্রিক উৎপাদন পতনের ক্ষেত্রে যুগ সন্ধিক্ষণ বিতর্কের ক্ষেত্রে মরিস ডব প্রথম বক্তব্য রাখছেন, মার্ক্সীয় ঐতিহাসিক। তার গ্রন্থে 1946 সালে স্টাডিজ ইন দ্য ডেভেলপমেন্ট ইন ক্যাপিটালিজম গ্রন্থে তিনি এখানে দুটি অভিমতের কথা বলছেন। প্রথম অভিমত বলছেন সামন্ততন্ত্রের মূল ঘর কেন্দ্র ভূমিদাস প্রথা, ভূমিদারের চাষবাস করত, সেই ভূমিদাসদের যখন অবসান ঘটছে তখন সামন্ততন্ত্রের পতন ঘটছে। আর দ্বিতীয় আরেকটি কারণ কি তিনি খাড়া করছেন, সেটি হচ্ছে অন্তবিরোধ। যে উৎপাদন ব্যবস্থা ছিল, সেই উৎপাদন ব্যবস্থা জমিদার বা সামন্ত প্রভুদের যে নিত্য নতুন চাহিদা, সেই চাহিদাকে পূরণ করতে পারছিল না। ফলে এই অন্তবিরোধ বা সামন্ততন্ত্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে সংকট দেখা দেয় এবং পতন ঘটে সামন্ততন্ত্রের। একথা বলছেন মরিস ডব। তিনি এরপরে যেটা বিষয়টা আসছে, মার্কিন অর্থনীতিবিদ পল সুইজি, মার্কিন অর্থনীতিবিদ পল সুইজি তিনি আবার বলছেন যে এই আভ্যন্তরীণ সংকট সামন্ততন্ত্রের পতনের জন্য দায়ী নয়। মরিস ডব কোন তত্ত্ব দিয়েছেন? আভ্যন্তরীণ সংকটের তত্ত্ব। অ্যাকচুয়ালি সামন্ততন্ত্রের পতনের দুটো তত্ত্ব খুবই ইম্পর্টেন্ট। একটা আভ্যন্তরীণ সংকট যেটা মরিস ডব দেখাতে চাইছেন, আরেকটি হচ্ছে বাহ্যিক সংকট বা বাহ্যিক চাপ, বাণিজ্যের চাপ, যেটা পল সুইজি, মার্কিন অর্থনীতিবিদ পল সুইজি দেখাতে চাইছেন। তিনি পুঁজিবাদের কথা বা বাণিজ্যের প্রেসারের কথা বলছেন। এই আভ্যন্তরীণ সংকট আর বাহ্যিক সংকট, এই দুটো থিওরি ভালো করে বুঝতে পারলে তবেই তোমরা বুঝতে পারবে সামন্ততন্ত্রের পতন সম্পর্কে। সামন্ততন্ত্রের পতন নিয়েও কিন্তু আলাদা একটি প্রশ্ন আছে যে সামন্ততন্ত্রের পতনের কারণ কি। এই একই উত্তর তোমরা লিখতে পারবে, আলাদা করে কিছু করার দরকার নেই। সামন্ততন্ত্রের পতনের উপরেই কিন্তু আলোচনা হচ্ছে বিষয়টি। দেখো, এখানে পল সুইজি বলছেন যে আভ্যন্তরীণ সংকট সামন্ততন্ত্রের পতনের জন্য দায়ী নয়। তিনি মরিস ডবের বক্তব্যের বিরোধিতা করছেন। তিনি বলছেন যে বাহ্যিক কারণই হচ্ছে সামন্ততন্ত্রের পতনের প্রধান কারণ। এবং এই বাহ্যিক কারণটা কি? বাহ্যিক কারণ হচ্ছে বাণিজ্যিক যে বিপ্লব, সেই বিপ্লবের কথা তিনি বলছেন, যে বাণিজ্যের বিস্তারকে তিনি সামন্ততন্ত্রের পতনের অন্যতম কারণ বলেছেন। এখানে মরিস ডব কিন্তু বাণিজ্যের যে বিস্তার বা বাণিজ্য বিপ্লব তার তত্ত্বকে অস্বীকার করেননি। তিনি আভ্যন্তরীণ সংকটটাকে প্রধান কারণ বলেছেন। অবশ্য বাণিজ্য বিপ্লবের কথা কিন্তু অস্বীকার করেনি, কারণ তিনি বলেছেন যে বাণিজ্য বিপ্লবের সূত্রে বণিকরা ম্যানরগুলোতে আসছে বিভিন্ন বাণিজ্য পণ্য নিয়ে, যে পণ্যগুলো কিনতে গিয়ে সামন্ত প্রভুদের অর্থের প্রয়োজন হচ্ছে, তখন তারা বাড়তি কর চাপাচ্ছে কৃষকদের উপরে। সেই বাড়তি কর তখন তারা দিতে পারছে না, তারা ম্যানর ছেড়ে পালিয়ে যাচ্ছে। ভূমিদাসরা ম্যানর ছেড়ে বা খামার ছেড়ে, সামন্ততান্ত্রিক এলাকা ছেড়ে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে, এই বাড়তি কর তারা দিতে পারছে না। বা যখন খাজনার নগদীকরণ ঘটছে, নগদ অর্থে খাজনা আদায় করতে চাইছে সামন্ত প্রভুরা, সেই নগদ অর্থে তখন তারা দিতে পারছে না। এছাড়া নগদ অর্থে যেই খাজনার আবির্ভাব হচ্ছে, তখনই পুঁজিবাদের আগমন ঘটছে, সামন্ততন্ত্রের পতন ঘটছে। যাই হোক, মরিস ডবের এই আভ্যন্তরীণ সংকটের বিরোধিতা করে পল সুইজি বলছেন না, আভ্যন্তরীণ কোনো কারণ নয়, বাণিজ্যিক কারণটাই ছিল সামন্ততন্ত্রের পতনের প্রধান কারণ। এবং এখানে বাণিজ্যিক কারণ বলতে এখানে বাণিজ্য বিপ্লবের কথাও তিনি বলেছেন। এবং সেক্ষেত্রে 1950 সালে সায়েন্স অ্যান্ড সোসাইটি বলে একটি পত্রিকায় তিনি একটা গ্রন্থ লিখছেন, ফিউডালিজম এ ক্রিটিক। এই গ্রন্থে তিনি ডবের বক্তব্যের বিরোধিতা করছেন, করে তিনি এই বাণিজ্যিক তত্ত্বের বিষয়টিকে খাড়া করছেন। তিনি বলছেন যে এখন উৎপাদন, এই সময় সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যে উৎপাদন চলছিল, সেই উৎপাদন ক্রমশ বাজারমুখী হয়ে উঠছে, নগর কেন্দ্রিক হয়ে উঠছে।
অতিরিক্ত যে উৎপাদন ছিল সেই উৎপাদিত অতিরিক্ত পণ্য সেগুলো সব শহরে চলে যাচ্ছে। হ্যাঁ, এর ফলে কি একটা একটা বাণিজ্য হচ্ছে, একটা ব্যবসায়িক আদান প্রদান চলছে নগরের সাথে সামন্ত প্রভুর ম্যানরগুলির সাথে, এবং এর ভিতর দিয়ে একটা বাণিজ্যের প্রসার ঘটছে। হ্যাঁ, এবং উৎপাদন হয়ে যাচ্ছে বাজারমুখী। এই যখনই উৎপাদন বাজারমুখী হচ্ছে তখন আস্তে আস্তে সেই জায়গায় পুঁজিবাদের আবির্ভাব ঘটছে এবং একটা সময় সামন্ততন্ত্রের পতন ঘটছে। এ বক্তব্য কে রাখছেন পল সুইজি তার ফিউডালিজম এ ক্রিটিক গ্রন্থে। এরপরে দেখো ডব আর সুইজি যে দুজনের বক্তব্য রাখলাম, ডবের হচ্ছে আভ্যন্তরীণ সংকট আর সুইজির বাহ্যিক সংকট। ডব আর সুইজির সমসাময়িক আরেকজন ঐতিহাসিক ছিলেন মাইকেল পোস্টার। তিনি উভয়ের বিরোধিতা করছেন। উভয়ের বক্তব্য বলতে এই মরিস ডবের যে আভ্যন্তরীণ তত্ত্ব এবং পল সুইজির বাণিজ্যিক বিপ্লবের তত্ত্ব দুটোকেই অস্বীকার করছেন। অস্বীকার করে তিনি একটা নতুন তত্ত্ব খাড়া করছেন, যে তত্ত্বটির নাম হচ্ছে জনসংখ্যাগত তত্ত্ব, ডেমোগ্রাফিক থিওরি। ডেমোগ্রাফিক থিওরিতে এটা বলা হচ্ছে যে এই সময় জনসংখ্যা ইউরোপে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ফলে সামন্ত প্রভুদের যে জমি, সেই জমি মানে চাষ করানোর জন্য কৃষকের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। ফলে সামন্ত প্রভুরা নিজের ইচ্ছা মতো কৃষকদের সাথে জমি বন্দোবস্ত করছে, অনেক বেশি দামে বা উচ্চ হারে জমিগুলো তারা লিজ দিচ্ছে এবং জমির উপরে তাদের নিয়ন্ত্রণ আরো বেশি প্রতিষ্ঠিত হচ্ছে এবং কৃষকদের উপরে বা ভূমিদাসদের উপরে এই সামন্ত প্রভুদের যে নিয়ন্ত্রণ ক্ষমতা সেটা আরো বেশি কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে সামন্ত প্রভুরা অনেক বেশি করে রাজস্ব আদায় করছে, যাকে বলা যায় স্বেচ্ছাচারী কর। অনেক বেশি স্বেচ্ছাচারী কর তারা আদায় করতে পারছে এবং এই ভূমিদাসদের উপরে কিন্তু একটা নিয়ন্ত্রণ তারা কিন্তু ধরে রাখতে পারছে। হ্যাঁ, এই জন্য এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে বাড়তি শ্রম বলতে এখানে যে ভূমিদাসদের সাথে জমিগুলো বন্দোবস্ত করা হচ্ছে তাদের বাড়তি শ্রম দিতে হচ্ছে। কেন এতটা দিতে হচ্ছে শ্রমিকদের বা এই ভূমিদাসদের? কারণ জমির সংখ্যা কম, মানুষের সংখ্যা বেড়ে গেছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমিদাসদের সংখ্যা বেড়ে যায়, ফলে জমিটা কম, মানুষের সংখ্যা বেশি। ফলে এই দরাদামি করার ক্ষেত্রে জমিদারদের হাতে বা সামন্ত প্রভুদের হাতে কিন্তু অনেকটা ক্ষমতা চলে আসছে। তারা পূর্বের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রণ স্থাপন করতে পারছে এই জমির উপর। ফলে একটা অতিরিক্ত যে আর্থিক সম্পর্ক সেটা তৈরি হচ্ছে এবং সেই জায়গায় খাজনার নগদীকরণ ঘটছে। নগদ অর্থে তারা খাজনা আদায় করছে। এর ফলে সেখানে পুঁজিবাদের আবির্ভাব ঘটছে এবং সামন্ততন্ত্রের পতন ঘটছে। এই বক্তব্য কে রাখছেন? এই বক্তব্য রাখছেন মাইকেল পোস্টার। মাইকেল পোস্টার বাণিজ্য বিপ্লবের তত্ত্ব, মরিস ডবের আভ্যন্তরীণ সংকট, এই দুটোর বিরোধিতা করে তিনি জনসংখ্যাগত এই তত্ত্বটিকে কিন্তু খাড়া করেছেন। দেখো, এই মাইকেল পোস্টার ঠিক যেখানে বক্তব্য শেষ করেছেন ঠিক সেই জায়গা থেকে আবার বক্তব্য শুরু করেছেন ইমানুয়েল লে রয় লাদুরি। তিনি বলছেন যে শ্রেণীদ্বন্দ্বের তুলনায় সামাজিক সম্পর্ক এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ ইংল্যান্ডে, ফ্রান্সে এখানে কিন্তু সামন্ত প্রভুরা ছিল না, ভূমিদাস ছিল না। সামন্ত প্রভু ছিল কিন্তু ভূমি দাস ছিল না। এছাড়া দক্ষিণ ফ্রান্সে যে পরিবর্তনটা হয়, সামাজিক ক্ষেত্রে যে পরিবর্তন হয়, তার ফলে জমির যে চূড়ান্ত বিভাজন, সেই বিভাজন ঠিক হয়ে যায়। বাণিজ্যিকীকরণ ঘটে জমির, এবং জমির বাণিজ্যিকীকরণের ভিতর দিয়ে পুঁজিবাদের আবির্ভাব ঘটে এবং সামন্ততন্ত্রের পতন ঘটে। ইমানুয়েল লে লয় লাদুরি এই বক্তব্য রাখছেন। তাহলে এখানে আমরা চারজনের বক্তব্য পেলাম: মরিস ডব, পল সুইজি, মাইকেল পোস্টার, ইমানুয়েল লাদুরি। কিন্তু সব থেকে বিখ্যাত যার বক্তব্য, সেই বক্তব্যে এবার আসছে। দেখো, 1970 সালে ব্রিটিশ মার্ক্সীয় ঐতিহাসিক রবার্ট ব্রেনার তিনি একটা নতুন মতামত তুলে ধরছেন, সম্পূর্ণ নতুন মতামত, এবং সেই নতুন মতামত তুলে ধরার ভিতর দিয়ে একটা নতুন বিতর্কের সূত্রপাত হচ্ছে, যাকে বলা যায় ব্রেনার বিতর্ক বা ব্রেনার ডিবেট। এই ব্রেনার ডিবেট অনেক সময় টিকাতে আসে, এটা এতটাই গুরুত্বপূর্ণ একটি বিতর্ক। তিনি 1976 সালে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট যে পত্রিকা, এই পাস্ট অ্যান্ড প্রেজেন্ট খুব ইম্পর্টেন্ট পত্রিকা, এই পত্রিকায় তিনি একটা প্রবন্ধ লিখছেন, অ্যাগ্রারিয়ান ক্লাস স্ট্রাকচার অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন প্রি ইন্ডাস্ট্রিয়াল ইউরোপ। এই গ্রন্থে তিনি বাণিজ্যিকীকরণ তত্ত্ব, জনসংখ্যাগত তত্ত্ব, দুটো তত্ত্বকেই অস্বীকার করছেন। মাইকেল পোস্টারের যে জনসংখ্যাগত তত্ত্ব এবং পল সুইজির যে বাণিজ্য বিপ্লবের তত্ত্ব, দুটি তত্ত্বকেই তিনি অস্বীকার করছেন। তবে তিনি কিছুটা
ডবের তত্ত্ব মেনে নিয়েছেন। ডবের তত্ত্ব কি ছিল? আভ্যন্তরীণ সংকট, সেই সংকটটাকে কিছুটা তিনি মেনে নিয়েছেন। ডব যেখানে বলেছিলেন যে সামন্ত প্রভু আর ভূমিদাসদের মধ্যে যে ক্লাস স্ট্রাগল যে সম্পর্ক ছিল, শ্রেণী দ্বন্দ্বের যে সম্পর্ক ছিল, যে কথা ডব বলেছিলেন, এবং এই বক্তব্য আবার রডনি হিল্টন বলে আর এক ঐতিহাসিকও কিন্তু স্বীকার করে নিয়েছিলেন। এই বক্তব্য কিছুটা এই রবার্ট ব্রেনার মেনে নিয়েছেন এবং তিনি বলছেন যে বাণিজ্যিক গতি প্রকৃতি, এই যে বাণিজ্য বিপ্লবের তত্ত্বকে তিনি অস্বীকার করছেন ব্রেনার, এবং অস্বীকার করে কি বলছে যে বাণিজ্যিক যে গতি প্রকৃতি বা এই যে জনসংখ্যার কথা বলা হচ্ছে, এখানে বলেছিলেন মাইকেল পোস্টান যে জনসংখ্যার কথা বলেছিলেন, যে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি সব জায়গায় তো সমান নয়, বাণিজ্যের অগ্রগতিও সব জায়গায় সমান নয় ইউরোপে, আবার জনসংখ্যারও হ্রাস বৃদ্ধি সব জায়গায় সমান নয়। তাই এই দুটির যেমন হচ্ছে পূর্ব ইউরোপের কথা যদি বলি, তা পূর্ব ইউরোপে কিন্তু সামন্ততন্ত্র বহুদিন টিকে ছিল এবং পূর্ব ইউরোপেও কিন্তু খাজনার নগদীকরণ ঘটে, সেখানেও বাণিজ্য বিপ্লব হয়, বরং বাণিজ্য বিপ্লবের সূত্র ধরে এই পূর্ব ইউরোপে সামন্ততন্ত্র আরো বেশি শক্তিশালী হয়। তাহলে এই থিওরিগুলো কিন্তু সেখানে খাটছে না পূর্ব ইউরোপে। এই কথাগুলো এই রবার্ট ব্রেনার কিন্তু তুলে ধরতে চাইছেন এবং বলছেন যে পূর্ব ইউরোপে বাণিজ্যিকীকরণের ফলে সেখানে সামন্ততন্ত্র টিকে ছিল। এই কারণে বলা যায় যে জনসংখ্যার বৃদ্ধি এবং বাণিজ্য বিপ্লব এগুলো নির্ভর করে, এইসব বিষয়গুলো নির্ভর করে সেই অঞ্চলের সংশ্লিষ্ট সেই অঞ্চলের যে শ্রেণী কাঠামো, তার যে আভ্যন্তরীণ যে শ্রেণী বিন্যাস, সেই বিন্যাসের উপর নির্ভর করে এই বাণিজ্য তত্ত্ব বা এই জনসংখ্যাগত তত্ত্ব। মানে এখানে রবার্ট ব্রেনারের বক্তব্য একটু ক্রিটিক্যাল, এটাকে একটু ভালো করে বুঝতে হবে। তিনি বলতে চাইছেন, আরেকবার আমি রিপিট করছি, যে এই যে বাণিজ্য বিপ্লবের কথা বলা হচ্ছে বা এই যে জনসংখ্যাগত তত্ত্বের কথা বলা হচ্ছে, তিনি এগুলোকে বিরোধিতা করে বলছেন যে ইউরোপের সর্বত্র জনসংখ্যা হ্রাস বৃদ্ধি সমানভাবে ঘটেনি, বাণিজ্য বিপ্লব সমানভাবে সব জায়গায় দেখা দেয়নি। তাই যদি হতো তাহলে পূর্ব ইউরোপের সামন্ততন্ত্র এতদিন টিকে থাকতো না, তারপরেও চতুর্দশ শতকের পরেও। তাহলে তার কথার মূল বক্তব্য এই যে এই বিষয়গুলি মানে জনসংখ্যা হ্রাস বৃদ্ধি বা বাণিজ্যের গতি প্রকৃতি, এগুলো কোনো একটি অঞ্চলের যে শ্রেণী বিন্যাস, সেই শ্রেণী বিন্যাসের উপর অনেকটা নির্ভর করে, তার উপরে বেস করে সেটাকে আলোচনা করা যায়। এবং এক্ষেত্রে তিনি পূর্ব ইউরোপের যে সামন্ততন্ত্র টিকে ছিল দীর্ঘদিন, সেখানে বাণিজ্য বিপ্লব হওয়া সত্ত্বেও সেই বিষয়টাকে তুলে ধরেছেন এবং সেখানে বলছেন যে বাণিজ্য বিপ্লবের ভিতর দিয়ে পূর্ব ইউরোপের সামন্ততন্ত্র আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছিল, যাকে আমরা বলি দ্বিতীয় সামন্ততন্ত্র, যাকে বলি সেকেন্ড সার্ভডম। তা যাই হোক, এই ছিল ব্রেনারের মূল বক্তব্য। এরপরে যে একদম শেষ যিনি বক্তব্য রাখছেন, দেখো পেরি অ্যান্ডারসন। এই পেরি অ্যান্ডারসনকে বলা হয় মার্ক্সবাদী সমন্বয়বাদী। তিনি মার্ক্সবাদের সাথে অর্থনীতির একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন এবং তিনি বলছেন যে শ্রেণী বিভক্ত যে সমাজ, সেই সমাজের একদিকে থাকে কারা? প্রোলেতারিয়েত, মানে সমাজের একেবারে শ্রমিক কৃষকেরা থাকে, আর একদিকে থাকে বুর্জুয়া। তাহলে একদিকে বুর্জুয়া আর একদিকে থাকে প্রোলেতারিয়েত। মার্ক্সীয় আন্দোলনে কৃষক শ্রমিকদের প্রোলেতারিয়েত বলা হয়। তো এখানেও সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় বুর্জুয়া কারা? সামন্ত প্রভু। আর প্রোলেতারিয়েত কারা? এই ভূমিদাসেরা। এবার ইতিহাসের নিয়ম কি, যে এই প্রোলেতারিয়েতরাই একদিন বুর্জুয়াদেরকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করবে। তাই এখানেও তাই হয়েছে, সেই ভূমিদাসেরা মানে প্রোলেতারিয়েতরা ইতিহাসের নিয়ম অনুযায়ী সামন্ততন্ত্রের অবসান ঘটায় এবং সেই জায়গায় পুঁজিবাদের কিন্তু আবির্ভাব করছে। তো এইভাবে সামাজিক সম্পর্ক অনেকটা অর্থনৈতিক কেন্দ্রিক হয়ে পড়ছে এবং পতন ঘটছে সামন্ততন্ত্রের। এই বক্তব্যের ভিতরে একটা জিনিস প্রত্যেকটা ঐতিহাসিক মেনে নিয়েছে, যে চতুর্দশ শতকে অর্থনৈতিক সংকট, বাণিজ্যের বিপ্লব, নগর অর্থনীতির বিকাশ ইত্যাদির ভিতর দিয়ে সামন্ততন্ত্র চতুর্দশ শতকে সামন্ততন্ত্রের পতন ঘটে এবং সেই জায়গায় নতুন করে ইউরোপে পুঁজিবাদের আগমন ঘটে, নতুন এক অর্থনীতির আবির্ভাব ঘটে, ইউরোপে পুঁজিবাদের আবির্ভাব ঘটে। এই সামন্ততন্ত্রের থেকে এই যে পুঁজিবাদের উত্তরণ, একটা যুগ থেকে আরেকটা যুগের এই যে উত্তরণ, এই উত্তরণ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকরা আলোচনা করেছেন এবং এই উত্তরণকে আমরা বলি ট্রান্সিশন ডিবেট বা যুগ সন্ধিক্ষণ বিতর্ক। যদি সামন্ততন্ত্রের পতন পড়ে পরীক্ষায়, তাহলে সেখানেও কিন্তু এই বক্তব্যগুলোই তোমাদের লিখতে হবে। এই ট্রান্সিশন ডিবেট, এই মরিস ডবের বক্তব্য, যে আভ্যন্তরীণ সংকটের কথা বলেছেন মরিস ডব,
সেটা এখানে দেখো অনেক ঐতিহাসিক অনেক রকম বক্তব্য রেখেছেন। আমি আরেকবার শর্টকারে বলে দিচ্ছি। মরিস ডব তার গ্রন্থে এই আভ্যন্তরীণ সংকটকে দায়ী করেছেন এবং সেক্ষেত্রে দুটি বক্তব্য তিনি রেখেছেন যে সামন্ততান্ত্রিক ব্যবস্থার ভর কেন্দ্র হচ্ছে ভূমিদাস প্রথা, যে ভূমিদাস প্রথার পতন ঘটলেই সামন্ততন্ত্রের পতন ঘটে। আরেকটি কারণ তিনি বলেছেন যে আভ্যন্তরীণ সংকট, মানে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যে উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থা সামন্ত প্রভুদের যে যে নিত্য নতুন চাহিদা, সেই চাহিদা মেটাতে পারছিল না, ফলে সামন্ততন্ত্রের পতন ঘটে। এরপরে পল সুইজি তিনি বলছেন না, বাণিজ্যিক কারণ ইম্পর্টেন্ট, বাণিজ্যের সূত্র ধরে যে বাণিজ্যের প্রভাব এসে পড়ছে সামন্ততান্ত্রিক অর্থনীতির উপরে এবং সামন্ত প্রভুরা তাদের সেই তাদের যে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থাটাকে আর ধরে রাখতে পারছে না। এই নতুন এক পুঁজিবাদের আগমনের ফলে খাজনার নগদীকরণ হচ্ছে এবং সেখানে নতুন করে একটা নতুন অর্থনীতি পুঁজিবাদের আগমন ঘটছে এবং সামন্ততন্ত্রের পতন ঘটছে। এরপরে মাইকেল পোস্টান জনসংখ্যাগত তত্ত্বের কথা বলছেন, যেখানে বলছে জনসংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে গেলেই সামন্ত প্রভুরা যে জায়গায় শক্তিশালী ছিল সেই সব জায়গায় নতুন করে ভূমিদাসদের সাথে একটা চুক্তি করছে জমি সংক্রান্ত, এবং সেই জমির উপরে সামন্ত প্রভুদের যে নিয়ন্ত্রণ ক্ষমতা আগের তুলনায় অনেকটা বেড়ে যাচ্ছে। তারা খাজনা নগদ অর্থে নেওয়া শুরু করছে, ফলে খাজনা নগদীকরণ ঘটছে, বাণিজ্যিকীকরণ ঘটছে, শস্যের উৎপাদন অনেকটা বাণিজ্যিকী বা বাণিজ্য বা নগর কেন্দ্রিক হয়ে উঠছে। এইভাবে সেখানে পুঁজিবাদের আগমন ঘটছে, সামন্ততন্ত্রের পতন ঘটছে। রবার্ট ব্রেনার এই সমস্ত তত্ত্বের বিরোধিতা করে বলছেন যে এগুলোই মূল্য বিপ্লব বা এই যে জনসংখ্যাগত মানে হ্রাস বৃদ্ধি বা বাণিজ্যিক বিপ্লব, এগুলো সবই সেই অঞ্চলের সংশ্লিষ্ট অঞ্চলের যে আর্থ সামাজিক পরিস্থিতি, তার যে শ্রেণী বিন্যাস, তার উপরে নির্ভর করে। তা যদি না হতো তাহলে পূর্ব ইউরোপের সামন্ততন্ত্র কিন্তু বহুদিন তারপরেও টিকে ছিল বাণিজ্য বিপ্লব হওয়া সত্ত্বে। এবং শেষে পেরি অ্যান্ডারসন তিনি একটা মার্ক্সবাদী সমন্বয়বাদী চিন্তাভাবনা তুলে ধরেছেন। অর্থনীতির সাথে তিনি মার্ক্সবাদের একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন এবং সামাজিক সম্পর্ককে তিনি অর্থনৈতিক সম্পর্কের সাথে তুলনা করে একদিকে বুর্জুয়া আর একদিকে প্রলেতারিয়েত, অর্থাৎ একদিকে সামন্ত প্রভু আর একদিকে ভূমিদাসদের মধ্যে সম্পর্ক নিরূপণের ভিতর দিয়ে ইতিহাসের নিয়মে এই সামন্ততন্ত্রের পতনকে ব্যাখ্যা করেছেন। এই ছিল মূল বিষয়। এটাকে তোমরা একটু ভালো করে বুঝে, প্রত্যেকটা লাইন ধরে ধরে ভালো করে বুঝে বুঝে তোমরা নোটসটা পড়বে। যে নোটসটা তোমাদেরকে আমি এখন প্রোভাইড করব, খুব কোয়ালিটির নোটস, খুব ভালো নাম্বার পাবে, মানে 20-র ভিতরে 15 নাম্বার তো মিনিমাম পাবেই। এটা রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের কলেজের একটা খুব মহারাজের খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা নোটস। আমি এই নোটসটাই এবার তোমাদেরকে প্রোভাইড করব অন স্ক্রিনে, মোবাইলে অন স্ক্রিনে লাইন টু লাইনে এবার আলোচনা করব। হিস্ট্রি অনার্স 3rd সেমিস্টার DSCC 4। প্রশ্ন হচ্ছে, সামন্ততন্ত্রের সংকট বা পতন সম্পর্কে ঐতিহাসিক বিতর্কের মূল বক্তব্যগুলি আলোচনা করো। মার্কস 20। উত্তরটি এইভাবে লিখবে, মধ্যযুগ থেকে ইউরোপের আধুনিক যুগে উত্তরণ এবং সামন্ততান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে ধনতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর প্রক্রিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক চিত্তাকর্ষক বিতর্ক। সামন্ততন্ত্রের অবক্ষয় সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য থাকলেও তার কারণগুলির আনুপাতিক গুরুত্ব বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য সুতীব্র। ফলে সামন্ততন্ত্রের অবক্ষয়ের বিষয়টি হয়ে উঠেছে বহুমাত্রিক। সামন্ততান্ত্রিক ভূমি নির্ভর ব্যবস্থার পতনের পর পুঁজিবাদের উদ্ভব কিভাবে ঘটেছিল সে সম্পর্কেও ঐতিহাসিকদের মধ্যে তীব্র বিতর্ক রয়েছে। একদা কার্ল মার্কস বলেছিলেন যে সমাজের ভিতরের দ্বন্দ্বের ফলে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। এই ধারণাকে সামনে রেখে শুরু হয় এক অভাবনীয় বিতর্ক। এটি ইন্ট্রোডাকশন বা ভূমিকা দেওয়া হলো। পরের প্যারাতে ঐতিহাসিক মার্ক ব্লক তার ফ্রেঞ্চ রুরাল হিস্ট্রি গ্রন্থে বলেছেন, পশ্চিম ইউরোপে মধ্যকালীন সমাজ ব্যবস্থা সংকটের মুখোমুখি হয়েছিল। 1935 সালে ঐতিহাসিক অ্যাবেল জনসংখ্যা কমে যাওয়া এবং তার ফলে কৃষিক্ষেত্রে মন্দা এবং শস্যের মূল্য হ্রাস পাওয়ার যে চিত্র অঙ্কন করেছেন, সেই ম্যালথুসীয় চিন্তাধারাকে পরবর্তীকালে আলো প্রসারিত করেছেন ঐতিহাসিক পোস্তান। তা দেখো এখানে যে ঐতিহাসিকদের নামের তলায় আন্ডারলাইনগুলো করা আছে, তোমরা কিন্তু সেম টু সেম এইভাবে আন্ডারলাইন করবে। ও লাদুরি সামন্ততন্ত্রের সংকটের ক্ষেত্রে মার্ক্সীয় মতাদর্শের প্রতিফলন দেখা যায় মরিস ডব, কমিনস্কি, গি বয়েস প্রমুখ ঐতিহাসিকের বর্ণনায়। রডনি হিল্টন সামাজিক অথবা প্রাকৃতিক সংগঠনের ঐতিহাসিক সন্ধিক্ষণকেই সংকটের উৎস বলে বর্ণনা করেছেন। ইউরোপীয় সামন্ততন্ত্র যে সংকটের মুখোমুখি হয়েছিল, ঐতিহাসিক ও গবেষকরা ইউরোপের বিভিন্ন অঞ্চলে তার সময়সীমা নির্দেশ করেছেন। 1640 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে, 1790 খ্রিস্টাব্দে ফ্রান্সে এবং 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে।
প্যারা করে সামন্ততান্ত্রিক ব্যবস্থার সংকটের ক্ষেত্রে প্রথমেই জনসংখ্যা ভিত্তিক ম্যালথুসীয় ব্যাখ্যার উল্লেখ করা যেতে পারে। ঐতিহাসিক পোস্তান কৃষি উৎপাদনকে মধ্যযুগীয় অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য ধরে নিয়ে দৃষ্টিপাত করেছেন কৃষক ও তার পারিপার্শ্বিক সম্পর্কের উপর। তার মতে ত্রয়োদশ শতকে জনসংখ্যা বৃদ্ধির ফলে চাষিদের তুলনায় ভূমধ্যকারীদের অবস্থার অধিক উন্নতি ঘটেছিল। জমি পাওয়ার জন্য কৃষকদের মধ্যে তীব্র প্রতিযোগিতার ফলে তাদের ভূমি সত্ত্বগত অবনমন স্বীকার করতে হয়। এই সুযোগে সামন্ত প্রভুরা ভূমি রাজস্বের পাশাপাশি অন্যান্য করের মাত্রা বৃদ্ধি করে এবং এর সাথে যুক্ত হয়েছিল বাধ্যতামূলক শ্রমদান। কিন্তু চতুর্দশ ও পঞ্চদশ শতকে উৎপাদন হ্রাস, দুর্ভিক্ষ, প্লেগের ফলে মারাত্মক জনসংখ্যা হ্রাস এই অনুপাতকে উল্টে দেয়। পোস্তান বলেছেন যে কৃষকদের অভাবে শুধু খাজনার হার কমেনি, সেই সঙ্গে কমেছিল ভূমধ্যকারীদের প্রভাবও। পঞ্চদশ শতকের শেষে পোস্তান যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু করেছেন ঐতিহাসিক লাদুরি। তিনি পোস্তানের ষোড়শ শতকের জনসংখ্যা বৃদ্ধি ও তার ফলে খাজনা বৃদ্ধি, মজুরি হ্রাস ও কৃষকের জমি খণ্ডিতকরণ তত্ত্বকে জোরালোভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। প্যারা করে দেখো, এই ম্যালথুসীয় মতবাদের তীব্র সমালোচনা করে রবার্ট ব্রেনার লিখেছেন যে 1500 থেকে 1750 ঐতিহাসিক পর্বে নানা বিপরীত ধর্মী অর্থনৈতিক প্রবণতা ও ধারার পরিপ্রেক্ষিতে ম্যালথুসীয় ব্যাখ্যা একেবারেই অচল। কিছু কিছু অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন ধরনের বিকাশশীল অর্থনীতির উদ্ভব পরিলক্ষিত হয়েছিল। অন্যদিকে কোথাও জনসংখ্যা বৃদ্ধি ও দীর্ঘকালীন অর্থনৈতিক স্থবিরতা চলেছিল সমান্তরালভাবে। প্যারা করে বেলজিয়ামের প্রখ্যাত ঐতিহাসিক হেনরি পিরেন, এখানে এক একটা প্যারাতে এক একজন ঐতিহাসিকের বক্তব্য তুলে ধরা হয়েছে। হেনরি পিরেন ম্যানর ব্যবস্থার উপর ব্যবসা বাণিজ্যের প্রভাব সম্পর্কে নতুন যুক্তির অবতারণা করেছেন। তিনি বলেছেন যে দ্বাদশ ও ত্রয়োদশ শতকে গ্রামীণ শ্রেণীগুলির ব্যাপক রদবদল শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির জন্য ঘটেনি, বরং তা ঘটেছিল ব্যবসা বাণিজ্যের পুনরাবির্ভাব ও নিত্য নতুন শহর ও নগর গড়ে ওঠার ফলে। সেই সময় শহরগুলি তাদের অস্তিত্ব রক্ষার জন্য গ্রাম অঞ্চলের উৎপন্ন ফসল দাবি করতে শুরু করে। ক্রমবর্ধমান এই চাহিদার প্রেক্ষাপটে কৃষকদের কাছ থেকে উৎপাদন অংশ আদায় করে সামন্ত প্রভুর ভূমি দাসদের মুক্তি দিতে শুরু করে। চাষিদের অনুমতি দেওয়া হয় বাধ্যতামূলক শ্রমের পরিবর্তে নগদ অর্থে তাদের বকেয়া পরিশোধ করতে। ব্যবসা বাণিজ্যের বিকাশের ফলে সামন্ততন্ত্রের অবসান ঘটেছে। এই প্রভাবশালী তত্ত্বটি পল সুইজের ন্যায় মার্ক্সবাদী ঐতিহাসিকও বিনা দ্বিধায় গ্রহণ করেছেন। হেনরি পিরেনের তত্ত্বের সমালোচনা করে রবার্ট ব্রেনার লিখেছেন যে অধীনস্থ কৃষকের উপর সামন্ত প্রভুর যে জোর এবং অর্থনীতি বহির্ভূত কর্তৃত্ব ও অধিকার ছিল, নিছক ব্যবসা বাণিজ্যের উত্থান পতনের সঙ্গে তার স্থায়িত্ব বা অবসানের কোনো সম্পর্ক ছিল না। তো এখানে ব্যবসা বাণিজ্যের তত্ত্ব খাড়া করেছেন হেনরি পিরেন, যার বিরোধিতা করছেন রবার্ট ব্রেনার। সার্ভাইস অ্যান্ড মানি রেন্টস ইন দ্য 13th century প্রবন্ধে এ কসমিনস্কি সামন্ততন্ত্রের বিবর্তনের প্রচলিত তত্ত্বগুলি খারিজ করে দিয়ে নতুন তত্ত্ব উপস্থাপিত করেন। তিনি বলেন যে শ্রমিকের এই বৃদ্ধি বিশেষভাবে পরিলক্ষিত হয়েছিল ধনী মঠগুলির ভূসম্পত্তিতে। সেকালের মঠের ভূসম্পত্তি ছিল সবচেয়ে সহংহত ও অগ্রজ কৃষিজ উদ্যোগ। তাই মানি ইকোনমি বা নগদ অর্থের অর্থনীতি ও বাজারের সাথে বহু আগে থেকেই মঠের ভূসম্পত্তিগুলির ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়েছিল। তিনি আরও বলেন যে বিনিময়ের অর্থনীতির বিকাশ, নিত্য নতুন বাজারের উত্থান এবং ইংল্যান্ডে সহ বিদেশে কৃষিজ উৎপাদন রপ্তানি দ্বাদশ ও ত্রয়োদশ শতকে বহু ক্ষেত্রেই কৃষকের উপর সামন্ততান্ত্রিক চাপ বৃদ্ধি করেছিল। এই প্রেক্ষাপটে তিনি 3টি গুরুত্বপূর্ণ তত্ত্বের অবতারণা করেছেন। প্রথমত, কৃষিজ অর্থনীতিতে বিনিময় প্রথার বিকাশ ঘটলে নগদ কর ব্যবস্থারও বিকাশ ঘটে। অন্যদিকে সামন্ত প্রভুর অর্থনীতিতে বিনিময়ের বিকাশ ঘটলে বাধ্যতামূলক শ্রম বা শ্রম করের বিকাশ ঘটে। দ্বিতীয়ত, বিনিময় অর্থনীতির বিস্তারের ফলে সামন্ত প্রভুদের মধ্যে স্তরভেদ তীব্রতর হয়েছিল। তৃতীয়ত, সামন্ততন্ত্রের অবসান সবচেয়ে আগে এবং সবচেয়ে সহজে সেই সব অঞ্চলে ঘটেছিল যেখানে তা কখনোই সুদৃঢ় হয়ে ওঠেনি। প্যারা করে ঐতিহাসিক মরিস ডব তার স্টাডিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম গ্রন্থে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার ও উৎপাদন সম্পর্কের মধ্যেই তার সংকট ও অবসানের কারণ অনুসন্ধান করেছেন। অর্থাৎ মরিস ডব দেখাতে চেয়েছেন সামন্ততন্ত্রের পতন ঘটেছিল আভ্যন্তরীণ সংকটের কারণে। সেই আভ্যন্তরীণ কারণ কি? তিনি বলেছেন যে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার সংকীর্ণতা ও অন্যদিকে শাসক শ্রেণীর ক্রমবর্ধমান রাজস্বের চাহিদা একত্রে মিলিত হয়ে সামন্ততন্ত্রের সংকট ও অবসানের পথকে প্রশস্ত করে দিয়েছিল।
শাসক শ্রেণীর রাজস্বের চাহিদা কেন বেড়েছিল এর উত্তরে ডব বলেছিলেন যে অভিজাত পরিবারগুলির আয়তন বৃদ্ধি, সামন্ত প্রভুদের সদস্য সংখ্যা বৃদ্ধি ও বিস্তার ও তাদের সশস্ত্র অনুচরদের বর্ধিত ব্যয়ভার করতে হয়েছিল ভূমি দাসদের উদ্বৃত্ত শ্রমকে। সামন্ত ও অভিজাত বংশগুলি জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার রীতি অনুসরণে অত্যন্ত দামি পণ্য সামগ্রী ও বিলাসবহুল সাজসজ্জার ফলে তাদের রাজস্বের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেয়েছিল। সামন্ত শ্রেণীর এই ক্রমাগত চাপ বৃদ্ধি কৃষকের সহনশীলতার মাত্রাকে ক্রমশ ছাড়িয়ে গিয়েছিল। এই অবস্থায় ভূমিদাসরা দলবদ্ধভাবে সামন্ত প্রভুর ম্যানর ত্যাগ করতে থাকে। ফলে ভূমিদাসদের স্বল্পতার কারণে সুবিশাল সামন্ততান্ত্রিক ব্যবস্থা গতিশীল রাখা অসম্ভব হয়ে পড়ে। এভাবেই সামন্ততন্ত্রের অবক্ষয় সূচিত হয় এবং অচিরেই তা অদৃশ্য হয়ে যায়। প্যারা করে দেখো এবার পল সুইজি কি বলছেন। পল সুইজি সামন্ততন্ত্রের উৎপাদন কেন্দ্রিক সংকটের তত্ত্বকে মেনে নেননি। তিনি সামন্ততন্ত্রের পতনের ক্ষেত্রে সবচেয়ে জোর দিয়েছেন দূরপাল্লার বাণিজ্যের বিস্তারের উপর। এ প্রসঙ্গে তিনি পশ্চিম ইউরোপে ব্যবসা বাণিজ্যের বিবর্তনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার মতে যতদিন ব্যবসা বাণিজ্য আঞ্চলিক গ্রামীণ বাজার ও ভ্রাম্যমান ফেরিওয়ালাদের মধ্যে সীমাবদ্ধ ছিল ততদিন সামন্ততন্ত্র সুদৃঢ় ছিল। কিন্তু দশম শতাব্দী থেকেই ব্যবসা বাণিজ্য দ্রুত বিস্তার লাভ করতে থাকে, সেই সঙ্গে বৃদ্ধি পেতে থাকে দূরপাল্লার বাণিজ্যের গতিও। এই ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলি পণ্য উৎপাদন ও ব্যবস্থাকে বৈচিত্র্য নিয়ে আসে। সুইজির মতে দূরপাল্লার ব্যবসা বাণিজ্য হয়ে উঠেছিল এক গতিশীল ঐতিহাসিক প্রক্রিয়া। প্যারা করে সামন্ততন্ত্রের অবক্ষয় সংক্রান্ত বিতর্কে রডনি হিল্টন মূলত মরিস ডবের বক্তব্যকে সমর্থন করে বলেছেন যে দশম শতকে বাণিজ্যের পুনরাবির্ভাবের ফলে সামন্ততন্ত্রের অবক্ষয় ঘটেনি, কারণ ব্যবসা বাণিজ্যের গতিশীলতা সামন্ততন্ত্রের আভ্যন্তরীণ একটি বিষয়। তাই তিনি সামন্ততন্ত্র ও ব্যবসা বাণিজ্যের পারস্পরিক বিচ্ছিন্নতার ধারণা অনৈতিহাসিক বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন যে শহর ও গ্রামাঞ্চলে যে ব্যবসা বাণিজ্য চলত তার বৈশিষ্ট্য ছিল যে সামন্ত প্রভুকে চড়া দামে শিল্পজাত সামগ্রী কিনতে হতো, কিন্তু ফসল বিক্রি করতে হতো সস্তায়। স্বাভাবিকভাবেই তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। এই ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসার একমাত্র পথ ছিল সামন্ততান্ত্রিক করের পরিমাণ বৃদ্ধি। তাই সামন্ত প্রভুরা কৃষকদের উদ্বৃত্তের পুরোটাই আত্মসাৎ করার চেষ্টা করত। প্যারা করে দেখো কার্লমার্কস কি বলছেন। কার্লমার্কস বলেছেন যে সামন্ততান্ত্রিক উৎপাদন সংগঠন দীর্ঘকাল চালু থাকার ফলে তার অন্যান্য কয়েকটি উপাদানের মতোই আদায় করা উদ্বৃত্ত বিশেষ চেহারা ও নির্ধারিত আয়তন পেয়ে গিয়েছিল। সামন্ততান্ত্রিক উৎপাদন পদ্ধতির উপর যে চাপ গড়ে উঠেছিল তা ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের সামন্ত শ্রেণীর আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সামন্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিকাশ ও বিবর্তনের ইতিহাসকে বুঝতে সাহায্য করে। রডনি হিল্টন এ প্রসঙ্গে বলেছেন যে কর কেন্দ্রিক সংগ্রাম এবং সামন্ত ব্যবস্থার দৃঢ়তর হওয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল যে অর্থনৈতিক বিকাশের ধারা সেখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শস্যের তুলনায় সামাজিক উদ্বৃত্তের আনুপাতিক পরিমাণ ছিল বেশি। তাই বলা যায় সামন্ততন্ত্রের আভ্যন্তরীণ উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে বাজারমুখী উৎপাদনের পরিমাণ বৃদ্ধি ঘটেছিল এবং কৃষক উৎপাদকদের স্তরভেদে বৈচিত্র্য ও তীব্রতা এসেছিল। সামন্ততান্ত্রিক কর আদায়কে কেন্দ্র করে যে সংগ্রাম গড়ে উঠেছিল তা তীব্রতর হয়ে চতুর্দশ শতকে বিশাল কৃষক বিদ্রোহে রূপান্তরিত হয়ে গিয়েছিল। রবার্ট ব্রেনার তার অ্যাগ্রারিয়ান ক্লাস স্ট্রাকচার অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন প্রি ইন্ডাস্ট্রিয়াল ইউরোপ প্রবন্ধে বলেছেন যে এই ঐতিহাসিক বিবর্তন ঘটেছিল যত না অর্থনৈতিক ভাঙাগড়ার অনিবার্য নিয়মের ফলশ্রুতি রূপে, তার চেয়ে বেশি বিভিন্ন অঞ্চলের শ্রেণীগত শক্তির সংগঠন ও সংঘাতের বিচিত্র পরিণতি রূপে। তিনি ফ্রান্স ও ইংল্যান্ডের সামন্ততন্ত্রের চরিত্র বিশ্লেষণের পাশাপাশি ইউরোপের বিশাল প্রেক্ষাপটে সামন্ততন্ত্রের অবসান ও ধনতান্ত্রিক ব্যবস্থার আবির্ভাবের পটভূমি বিশ্লেষণের চেষ্টা করেছেন। প্যারা করে দেখো গ্রাম অঞ্চলের উৎপাদন ব্যবস্থার সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণের যে ছবি ব্রেনার এঁকেছেন তা তীব্র সমালোচনা করেছেন ডেভিড পার্কার, প্যাট্রিশিয়া ক্রুট এবং গি বয়েস সামন্ততন্ত্রকে ভূমিদাসত্বের সঙ্গে এক করে দেখতে নারাজ। তার মতে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বৃহৎ ভূসম্পত্তি ও ক্ষুদ্রতর উৎপাদনের পারস্পরিক বিরোধিতা থেকেই এই অবক্ষয়ের সূচনা। সামন্ত প্রভুরা তাদের প্রাধান্যের অর্থনৈতিক ভিত্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছিল এবং এর সঙ্গেই সামন্ততন্ত্রের সংকট ঘনিষ্ঠভাবে সংযুক্ত। সামন্ততন্ত্রের সংকট ইউরোপ ব্যাপী হলেও ফ্রান্সই ছিল তার কেন্দ্রবিন্দু। এরপরে দেখো শেষ প্যারা, এটি 12 নম্বর প্যারা। ইউরোপে সামন্ততন্ত্রের সংকটের একটি সামগ্রিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন পেরি অ্যান্ডারসন। তার মতে সামন্ত ব্যবস্থা চালু থাকার ও বিস্তৃত হওয়ার উপকরণ সমূহ তাদের কার্যকরী ক্ষমতার শেষ সীমায় পৌঁছেছিল, আর এটাই ছিল সংকটের মূল কারণ। সামন্ত অর্থনীতি প্রায় গতিহীন হয়ে পড়েছিল। এর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পাওয়ার
পাওয়ায় সামন্ত অর্থনীতিতে বৈচিত্র্য এসেছিল এবং তারা খাদ্যশস্যের বদলে আঙুর, শন, পশম ইত্যাদি উৎপাদন শুরু করে। এই সামন্ততন্ত্রের সংকটের জন্য পেরি অ্যান্ডারসন গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন উৎপাদন পদ্ধতির সীমাবদ্ধতার উপর। উৎপাদন পদ্ধতির ক্রমবর্ধমান সংকটের পরিপ্রেক্ষিতে উৎপাদনে মন্দা ও জনসংখ্যা বৃদ্ধির ফলে একটি মারাত্মক সংকট ঘনীভূত হয়েছিল। মধ্য ইউরোপের খনিজ অঞ্চলগুলিতে রূপার নিষ্কাশন ও উৎপাদনের যে ধারার সম্মুখীন হয়েছিল তারই ফলে প্রকৃতপক্ষে মুদ্রার সংকট দেখা দেয়। রূপার ঘাটতির ফলে মুদ্রায় খাদের পরিমাণ বাড়ানো হয়েছিল এবং তার ফলে প্রবল মুদ্রাস্ফীতি ঘটেছিল। এর ফলে শহরের শিল্পজাত পণ্য, সামগ্রী এবং কৃষি উৎপাদনের ভারসাম্যের সমস্যা তীব্রতর হয়ে উঠেছিল। রাজস্বের ঘাটতি পূরণ করার জন্য সামন্ত প্রভুর দল ও তাদের সশস্ত্র অনুচররা লুটতরাজ ও যুদ্ধ বিগ্রহের এক রক্তাক্ত অধ্যায়ের সূচনা করেছিল। এর ফলে ইউরোপের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছিল গৃহযুদ্ধ। সামন্ততন্ত্রের এই কাঠামোগত সংকট ও অবক্ষয়ের সঙ্গে মিশেছিল এক চূড়ান্ত বিপর্যয়ের ঘটনা। 1348 সালে ইউরোপে ব্ল্যাক ডেথ বা প্লেগের অনুপ্রবেশ ঘটেছিল। পেরি অ্যান্ডারসন লিখেছেন যে প্রচলিত সামন্ততান্ত্রিক উৎপাদন সম্পর্কের মধ্যেই উৎপাদনের শক্তিসমূহ থেমে গিয়েছিল। এভাবে পশ্চিমী সামন্ততান্ত্রিক সংকটের বহিত পরে কৃষি অথবা শিল্প কোনো ক্ষেত্রেই নতুন প্রযুক্তির বিকাশ ঘটেনি। এর সাথে ইউরোপে ভূমিদাস প্রথার অবসান সামন্ততন্ত্রের সংকটকে আরও বহু গুণে বাড়িয়ে তুলেছিল। এই ছিল সামন্ততন্ত্রের সংকট ও ঐতিহাসিক বিতর্ক বা যুগসন্ধিক্ষণ বিতর্কের উপর 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের কয়েকটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে, ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।